মার্কিন প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতির আলোচনায় ফিরতে প্রস্তুত ইসরায়েল। গাজায় ত্রাণ কার্যক্রমে দখলদারদের বিমান হামলা, নিহত ৯। এবং ইউন সুক ইওলের অভিশংসনের রায় সামনে রেখে ফের বিক্ষোভ দক্ষিণ কোরিয়ায়। পক্ষে বিপক্ষে সমাবেশ, সার্বিয়ায় তীব্র হচ্ছে সরকার বিরোধী আন্দোলন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল। জঙ্গি গোষ্ঠী আইএস এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে গোষ্ঠীটির শীর্ষস্থানীয় নেতা আবু খাদিজা নিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার চালানো হামলায় খাদিজা ছাড়াও নিহত হয় বলেও জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতির আলোচনায় ফিরতে প্রস্তুত ইসরায়েল। মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তেল আবিবের দাবি, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, যদিও নিহতদের পরিবার এ দাবি প্রত্যাখ্যান করেছে। প্রিয়জনদের নিথর দেহকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। গাজার বেত লাহিয়ায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় দাতব্য সংস্থার কর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের দাবি, তারা কেবলমাত্র ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলেন, কিন্তু তাদেরকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়। আমরা কাজ করছিলাম, হঠাৎ দেখি একটি রকেট এসে আঘাত হানে। অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ড্রোন হামলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করে তেল আবিব, যদিও নিজেদের যুক্তির সপক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। এই হামলা চলাকালীন মিশরের কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় ফিরতে প্রস্তুত বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। শনিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এই কথা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। মার্কিন প্রস্তাব পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন ও রাশিয়া। রুশ হামলায় ইউক্রেনের বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে কিয়েভের ড্রোন হামলার পর রাশিয়ার এক তেল শোধনাগারে আগুন ধরে যায়। এর মধ্যেই পুতিন যুদ্ধবিরতির শর্ত নিয়ে নতুন বার্তা দিলেও জেলেনস্কির দাবি, শক্তি বাড়ানোর জন্য সময় ক্ষেপণ করছে মস্কো। আজ না হয় কাল রাশিয়াকে আলোচনা টেবিলে আসতে হবে বলে হুঁশিয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে মার্কিন দূতের সঙ্গে আলোচনা করেছেন পুতিন। তিনি জানিয়েছেন, কিছু শর্ত পরিষ্কার করা হলে মস্কো যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, রাশিয়া শুধু সময় ক্ষেপণ করছে এবং আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে। তিনি বলেন, যদি রাশিয়া এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র থেকে কঠোর ও সরাসরি প্রতিক্রিয়া আসবে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, আগামী সপ্তাহে সামরিক জোটের বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আজ না হয় কাল আলোচনা টেবিলে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্টারমার। মালিহা সৌরবার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে ২৯ জনের মৃত্যু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিসৌরি। উত্তরে তুষার ঝড়ের সতর্কতা জারি। অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনের রায়কে সামনে রেখে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। স্থানীয় সময় শনিবার সিওলের গ্যাংহামন স্কোয়ারে জড়ো হন শত শত মানুষ। এদিকে ইউরোপের দেশ সার্বিয়ায় অব্যাহত রয়েছে সরকার বিরোধী আন্দোলন। রাজধানী বেলগ্রেডে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার আন্দোলনকারী। ঘনিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনের রায় ঘোষণার দিন। রায়কে ঘিরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে দেশ। পাল্টাপাল্টি টানা বিক্ষোভে উত্তাল রাজধানী সিওলের রাজপথ। স্থানীয় সময় শনিবার রাজধানী সিওলের গ্যাংহামন স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। গ্রেফতার আদেশ বাতিল করে ইয়নকে বন্দিদশা থেকে মুক্তি দেয়ায় আদালতের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানান তারা। আদালত দ্রুততম সময়ে অভিশংসনের রায় দেবে বলেও প্রত্যাশা তাদের।
ইওলকে মুক্তি দেওয়ার ঘটনা আমাকে হতাশ করেছে, তাই আমি আজ এখানে এসেছি। আশা করছি সামনের সপ্তাহে আদালতে অভিশংসনের রায় দেবে। এদিন ইওলের সমর্থকেরাও পাল্টা বিক্ষোভ করেন, দাবি জানান অভিশংসন বাতিল করে ইওলকে পুনরায় প্রেসিডেন্ট পদে বহাল করার। আশা করছি সাংবিধানিক আদালতের বিচারকরা যথাযথ বিচার করবেন এবং মামলা খারিজ করে দেবেন। এই আশাতেই আমি আজ এখানে এসেছি। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। 4 মাস আগে দেশটির নবি সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জনের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলন। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিকের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে শনিবার সারা দেশ থেকে হাজার হাজার মানুষ রাজধানী বেলগ্রেডে জড়ো হন। এই বিক্ষোভকে পরিকল্পিত বলে দাবি করছেন প্রেসিডেন্ট ভুসিক, হুমকি দিয়েছেন গ্রেফতারেরও। এছাড়া শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভুসিক জানান পরিকল্পিত সহিংসতার বেশ কিছু তথ্য কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। কাকুলি আখতার, সময় সংবাদ। অবশেষে কংগ্রেসে বিল পাশ করে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। শুক্রবার সিনেটে সরকারি ব্যয় তহবিল বিল পাশ হওয়ায় অচলাবস্থা এড়াতে সক্ষম হয় ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট পার্টির আইন প্রণেতাদের সহায়তায় সময়সীমা শেষ হওয়ার 1 ঘন্টা আগে সিনেটে পাশ হয় স্টপ গ্যাপ বিলটি। এটি পাশ না হলে ফেডারেল সরকারের বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে যেত। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সরকারি ব্যয় মেটাতে মাঝে মধ্যেই তহবিল সংকটে পড়ে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে কংগ্রেসের শরণাপন্ন হতে হয় সরকারকে। শুক্রবারও এমন একটি অচলাবস্থার মুখোমুখি হয় ট্রাম্প প্রশাসন। কিন্তু সংকট নিরসনের সময়সীমা শেষ হওয়ার 1 ঘন্টা আগে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় সিনেট। রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেট সিনেটররা সমর্থন দিলে 54-46 ভোটে পাশ হয় স্টপ গ্যাপ তহবিল বিল। বিলটি পাশ হওয়ার পর ডেমোক্রেট পার্টির দলনেতা চাক শুমারকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে রিপাবলিকানদের আনা বিলের পক্ষে ভোট দেয়ায় নিজ দলে সমালোচনার মুখে পড়েছেন চাক শুমার সহ 2 ডেমোক্রেট সিনেটর। তবে চাক শুমার বলেন শাটডাউন হলে কেবল কয়েক মাসের জন্য চ্যালেঞ্জে পড়তেন ট্রাম্প, কিন্তু এতে সরকারি কাজে নিয়োজিত মার্কিনীদেরই ক্ষতি হতো। বিলটি পাশ হওয়ার পর এটি এখন হোয়াইট হাউসে পাঠানো হবে, আর ডোনাল্ড ট্রাম্প এতে সই করলে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি অচলাবস্থার নিরসন হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে তৈরি করা হয়েছে খসড়া তালিকা। পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সহ তালিকার বেশিরভাগই মুসলিম দেশ। যদি বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা ট্রাম্পের আগের মেয়াদের তুলনায় আরও কঠোর হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এক ভ্রমণ নিষেধাজ্ঞার খসড়া প্রণয়ন করেছে। এতে 43টি দেশের নাগরিকদের ওপর প্রবেশাধিকার বিধিনিষেধ আরোপের সুপারিশ করা হয়। 3টি পর্যায়ে বিভক্ত এই নিষেধাজ্ঞায় কিছু দেশের নাগরিকদের পুরোপুরি নিষিদ্ধ করার পাশাপাশি অন্যান্য দেশের জন্য আংশিক নিয়ম প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত তালিকায় প্রথম স্তরে রয়েছে 11টি দেশ। ওই দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া ও ইয়েমেনের মতো রাষ্ট্র। দ্বিতীয় স্তর কমলা তালিকায় পাকিস্তান, মিয়ানমার, রাশিয়া, বেলারুশ সহ 10টি দেশের নাগরিকদের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে, যেখানে শুধু নির্দিষ্ট ধরনের ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি থাকতে পারে। এছাড়া অ্যাঙ্গোলা, কম্বোডিয়া, লাইবেরিয়া, জিম্বাবুয়ে সহ 22টি দেশের জন্য একটি সতর্কতামূলক হলুদ তালিকা তৈরি করা হয়েছে। এই দেশগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিরাপত্তা ঘাটতি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করতে ব্যর্থ হলে এসব দেশ কঠোর নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। নিষেধাজ্ঞার খসড়া পর্যালোচনা করছে বিভিন্ন মার্কিন সংস্থা। স্টেট ডিপার্টমেন্টের কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছে, যেখানে বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি এবং গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে। তালিকাভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না দেয়া, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সন্দেহজনকভাবে নাগরিকত্ব বিক্রির মতো কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে সেটি কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। বর্তমানে ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন কিনা, গ্রিন কার্ডধারীরা কোনো ছাড় পাবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। মার্কিন প্রশাসন আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগের মেয়াদে ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলিম প্রধান ও অনুন্নত দেশগুলোকে চিহ্নিত করেছিল। এবারও নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশিরভাগ দেশ মুসলিম প্রধান বা দুর্বল প্রশাসনিক কাঠামোর কারণে পরিচিত। তবে নতুন প্রস্তাবিত নিষেধাজ্ঞায় কিছু নতুন দেশও যুক্ত হয়েছে, যা কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করেছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা AFP। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তার বিরুদ্ধে বর্ণবাদী রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগ এনে করা হয় বহিষ্কার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাব জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে আর স্বাগত জানানো হবে না। হোয়াইট হাউস এ প্রসঙ্গে বলে, যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ঘৃণা করেন এমন ব্যক্তিকে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসাবেই বিবেচনা করা হবে। রাষ্ট্রদূতকে বহিষ্কার করা যুক্তরাষ্ট্রের একটি বিরল পদক্ষেপ। এটি ওয়াশিংটন ও প্রিটোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় সর্বশেষ সংযোজন। গেল ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের একটি আইনকে বর্ণবাদী হিসেবে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধ করে দেন। দক্ষিণ আফ্রিকার সরকার শ্বেতাঙ্গদের জমি বাজেয়াপ্ত করছে বলে অভিযোগের পুনরাবৃত্তি করে গত সপ্তাহে ট্রাম্প উত্তেজনাকে আরও উস্কে দেন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন। দাম আকাশ ছোঁয়া। গত এক দশকে দাম বেড়েছে সর্বোচ্চ 84%, আর চলতি বছরও ঊর্ধ্বমুখী বাজারের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের উপরও। হাসান মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি সবকিছুর দাম লাফিয়ে বাড়ছে ইতালিতে। দেশটিতে প্রায় 2.5 লাখ বাংলাদেশি বসবাস করেন, যাদের অনেকে পরিবার সহ এখানে থাকেন। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের চাকরিজীবীরা। করোনার ধাক্কা সামলে ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়ালেও জিনিসপত্রের দাম বেড়েছে লাগামহীনভাবে। ইতালীয়দের প্রথম খাবার পাস্তার দাম বেড়েছে শতকরা 84%, তেল 81%, বিস্কুট 64%। এছাড়া চাল, ডাল, আটা, ময়দা ও টুনা মাছের দামও বেড়েছে 50%-এর বেশি। প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন জীবনে এসব পণ্যের ব্যবহার বেশি হওয়ায় তাদের উপরও এর প্রভাব পড়েছে। জিনিসপত্র দাম বেড়ে যাওয়াতে যারা চাকরিজীবী তারা অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। এই রমজান উপলক্ষে যেন সারা পৃথিবীতে শান্তি আসে এবং দ্রব্যমূল্য নিম্ন গতিতে আসে। অনেক জিনিসেরই দাম অনেক বাড়ছে, কাস্টমার হিমশিম খায় কিনতে। যারা বেতনে কাজ করে তাদের বেতন ততটা বাড়ে নাই, সবারই সাফার করতে হয়। রোমের বিভিন্ন গ্রোসারির দোকানে গিয়ে দেখা গেছে মূল্য বৃদ্ধির কারণে ক্রেতার সংখ্যা কমেছে, হতাশ ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি খরচ সামলে অনেক প্রবাসী এখন রেমিটেন্স পাঠাতে হিমশিম খাচ্ছেন। ব্যয় সংকোচন করেও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাদের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কমছে জনসংখ্যা। ইউ পরিসংখ্যান ব্যুরো ইউরোস্টেটের তথ্য অনুযায়ী শিশু জন্মহারের নিম্ন গতিতে উদ্বিগ্ন নীতি নির্ধারকরা। তবে বিদেশি নাগরিকদের পরিবার, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জন্মহার তুলনামূলকভাবে ভালো। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য ও চিত্র রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে ক্রমাগত হ্রাস পাচ্ছে শিশু জন্মহার। 1964 সালে যেখানে 68 লাখ শিশু জন্মেছিল, 2024 সালে তা নেমে এসেছে 36.7 লাখে। জন্মহার সবচেয়ে কম দেশগুলোর মধ্যে রয়েছে বুলগেরিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, মাল্টা, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম ও সুইডেন। তবে গত বছর বিদেশি নাগরিকদের পরিবারে প্রায় 16 লাখ শিশু জন্মগ্রহণ করেছে, যার মধ্যে ভালো অবস্থানে বাংলাদেশি পরিবারগুলো। ইউরোপের জন্মহার সংকট মোকাবিলায় প্রবাসী পরিবারগুলোর ভূমিকা তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউরোপের লাইফ কস্ট অনেক বেশি, তার জন্য অনেকে ভয় পায় যে একটা বাচ্চা নিলে এদের খরচ এবং এদেরকে কিভাবে মেনটেন্স করবে, তার জন্য বাচ্চা নিতে চায় না। ইউরোপের জনসংখ্যা কম হলেও আমরা বাংলাদেশি কমিউনিটির জনসংখ্যা বৃদ্ধি, আলহামদুলিল্লাহ, এতে আমরা খুব খুশি। সরকার যদি এ ব্যাপারে
কার্যকরী একটা ভূমিকা নিত, পদক্ষেপ নিত, বিশেষ করে বাচ্চাদের জন্য, মায়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিত, তাহলে এই জন্মের হার বাড়ত, দেশের জন্য, ভবিষ্যতের জন্য অনেক ভালো হতো। ইউরোস্টেটের তথ্য অনুযায়ী নারীদের দেরিতে বিয়ে ও মা হওয়ার প্রবণতা, স্বাধীন জীবনধারা এবং শিশু লালন পালনকে ব্যয়বহুল ও কর্মসংস্থানের জন্য ঝুঁকিপূর্ণ মনে করাও জন্মহার হ্রাসের বড় কারণ। বর্তমানে ইউর গড় জন্মহার 1.38%, যেখানে স্থিতিশীল জনসংখ্যার জন্য দরকার 2.1%। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার বৃদ্ধিতে শিশু ও মায়েদের জন্য অর্থনৈতিক সুবিধা, নবদম্পতিদের জন্য বাসস্থান এবং কর্মজীবী মায়েদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। সময় সংবাদ। টোকিওর একটি অ্যাকোয়ারিয়ামে দৃশ্য। প্রস্ফুটিত চেরির শোভায় ভরে উঠেছে স্থানটি। অ্যাকোয়ারিয়ামে চেরি ফুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে রং বেরঙের মাছ। চেরি ব্লসমের সঙ্গে জলজ প্রাণীর মেলবন্ধনের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে স্থানটিতে ভিড় করছেন দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। ম্যাক্সেল অ্যাকোয়া পার্ক সিনাগাওয়া রূপ নিয়েছে বসন্তের স্বপ্নময় জগতে। চেরি ব্লসম মানেই জাপানের বসন্ত উৎসব। দেশটিতে বহুল প্রত্যাশিত চেরি ব্লসমের মৌসুম শুরু হতে যাচ্ছে। তবে এই অ্যাকোয়ারিয়ামে বসন্ত চলে এসেছে আগেই। প্রযুক্তির মাধ্যমে তৈরি চেরি ব্লসমের পাপড়ি ছড়িয়ে পড়ছে চারপাশে। ট্যাঙ্কের ভেতর সাজানো হয়েছে গোলাপি ফুলের শাখা। অ্যাকোয়ারিয়ামটিকে পরিণত করা হয়েছে অনন্য এক বাগানে। পানির নিচে তৈরি করা হয়েছে এক রঙিন বসন্তের স্বর্গ, যেখানে মাছেরা সাঁতার কাটছে চেরি ব্লসমের মাঝে। বসন্তের এই উৎসবে শুধু মাছ নয়, পেঙ্গুইনের অংশগ্রহণে টোকিওর ম্যাক্সেল অ্যাকোয়া পার্ক সিনাগাওয়া নজর কাড়ছে দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের। জলজ প্রাণী আর চেরি ব্লসম একসঙ্গে তৈরি করেছে মনোমুগ্ধকর এক দৃশ্য। চেরি ব্লসমের মৌসুম শুরু হতে যাচ্ছে, কিন্তু এখনো ফুল ফোটেনি। তাই এমন একটি জায়গায় চেরি ফুল দেখতে পারা সত্যি দারুণ একটি অভিজ্ঞতা। আমার জন্মদিন এপ্রিলে, তাই বসন্ত আমার প্রিয় ঋতু। চেরি ফুলের মৌসুম শুরু হলে মনে হয় আমার জন্মদিন চলে এসেছে, তাই এটা আমার জন্য আনন্দের। ম্যাক্সেল অ্যাকোয়া পার্ক সিনাগাওয়ার এই বিশেষ চেরি ব্লসম থিমের ইভেন্ট চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। কাকলি আখতার, সময় সংবাদ। ফুটবলের পর এবার ক্রিকেটে বড় বিনিয়োগ করছে সৌদি আরব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-কে চ্যালেঞ্জ করতে 500 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে T20 লিগ করার পরিকল্পনা হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি, যেখানে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ভারতের বাজার টিকিয়ে রাখতে ICC চেয়ারম্যান জয় শাহ সহযোগিতার হাত বাড়াবেন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। 1.2 বিলিয়ন মার্কিন ডলার মার্কেট ভ্যালু IPL-এর। অনেক ক্ষেত্রে T20 বিশ্বকাপের চেয়েও আবেদন বেশি টুর্নামেন্টের। তবে ফ্র্যাঞ্চাইজ দুনিয়ায় IPL-এর একক আধিপত্যে ভাগ বসাতে আসছে সৌদি আরব। শুরুতেই 500 মিলিয়ন মার্কিন ডলার নিয়ে মাঠে নামছে মধ্যপ্রাচ্যের দেশটি। দুর্দান্ত পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সৌদি। কোনো একটি নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ থাকার বদলে গ্লোবালি লিগ করার পরিকল্পনা তাদের, যেখানে অংশ নেবে 8 দল। বছর জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশে হবে খেলা, অনেকটা গ্র্যান্ড স্ল্যাম টেনিসের মতোই। ক্রিকেটকে আরও জনপ্রিয় এবং আর্থিকভাবে স্বাবলম্বী করতেই এই উদ্যোগ। অস্ট্রেলিয়ান ক্রিকেট এক্সপার্ট নেইল ম্যাক্সওয়েলের মডেলে এগুচ্ছে এই মাস্টার প্ল্যান। এটা বাস্তবায়ন করা সম্ভব হলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো সৌদি আরবও নতুন পাওয়ার হাউস হবে বলে ধারণা করা হচ্ছে। গ্লোবাল লিগের এই মডেল চূড়ান্ত হবার পর এখন আছে ICCর অনুমোদনের অপেক্ষায়। সৌদি আরবে ফুটবল জনপ্রিয় করতে কাজ করছে দেশটির স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ। ক্রিকেটেও বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সঙ্গে আছে আরও কয়েকটি গ্রুপ। ফুটবল, গলফ, কার রেসিং এর পর সৌদি আরব এবার ক্রিকেটে বড় বাজার তৈরির টার্গেট নিয়ে এগোচ্ছে। সৌদি আরবের এই পরিকল্পনায় সহযোগিতা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো যেসব দেশগুলি অর্থের অভাবে ঠিকঠাক কার্যক্রম পরিচালনা করতে পারছে না, এই মডেল থেকে তারা উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে IPL এবং বিগ ব্যাশের মতো জনপ্রিয় লিগের সঙ্গে যাতে সাংঘর্ষিক না হয় সে বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে। গ্লোবাল লিগে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিত্ব থাকবে। অস্ট্রেলিয়া থেকে একটি দল অংশ নেবে বলে জানা গেছে এরই মধ্যে। তবে IPL বা বিগ ব্যাশের কোনো ফ্র্যাঞ্চাইজ এখানে অংশ নিতে পারবে না। ICCর সমর্থন পেলেই শুরু হবে কার্যক্রম, কিন্তু এখানে ভারতের ক্রিকেটাররা খেলবেন কিনা তা নিয়ে আছে সংশয়।
SM ইকবাল, সময় সংবাদ। ব্রাজিল শিবিরে আবারও দুঃসংবাদ নেইমার ভক্তদের জন্য। সেলেসাওদের জার্সিতে মাঠে ফেরা অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে এই সান্তোস ফরওয়ার্ডের। ইনজুরি কারণে বিশ্বকাপ বাছাই পর্বের কলম্বিয়া আর আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। নেইমারের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে রিয়াল তারকা অ্যান্দ্রিককে। শুধু নেইমার নন, চোটের কারণে 23 সদস্যের বহর থেকে বাদ পড়েছেন এডারসন আর আলেক্সান্দ্রো। সময়টা যে বড্ড অসময়, সুসময় এত কাছে শ্বাস দূরত্বে, তবুও অপেক্ষার প্রহর যেন ফুরায় না। 16 মাস পর ব্রাজিল স্কোয়াডে তার ফেরায় যেন প্রাণ ফিরেছিল সাম্বার তালে। শুধু সেলেসাও ফুটবলই নয়, গোটা বিশ্বে কোটি ভক্তরা নতুন আশায় বেঁধেছিল বুক। তবে সবই যেন গুড়ে বালি। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোটের পর থেকে ব্রাজিল স্কোয়াডে আর ফেরা হয়নি নেইমারের। মাঝে সৌদি লিগে থিতু হতে পারেননি। নারীর টানে আবারও ফিরেছেন ঘরে পুরানো ক্লাব সান্তোসে। চেনা পরিবেশে নিজেকে ফিরে পেতে সময় নেননি বেশিক্ষণ। সান্তোসের জার্সিতে 7 ম্যাচে 3 গোল, সমান সংখ্যক অ্যাসিস্ট। নেইমার দরিভাও জুনিয়রকে বাধ্য করেছিলেন তার বহরে এই ফরওয়ার্ডকে স্কোয়াডে রাখতে, কিন্তু নিয়তি যেন সঙ্গ ছাড়ে না, সুখ সইল না কপালে। গেল 2 মার্চ ব্রেগান্তোনার বিপক্ষে ম্যাচে আবারও পেশিতে চোট পান নেইমার। MRI এর ফলও পক্ষে আসেনি, যে কারণে শেষ পর্যন্ত তার বিকল্পই ভাবতে হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে। বাধ্য হয়ে নেইমারকে বাদ দিতে হয়েছে 23 সদস্যের বহর থেকে। অবশ্য এতে কপাল খুলেছে রিয়াল তারকা এনরিকের। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নেইমারের পরিবর্তে ডাক পেয়েছেন তিনি। তবে শুধু নেইমারই নন, দরিভাও জুনিয়রের কপালে চিন্তার ভাঁজ পড়েছে আরও। ইনজুরির কারণে 23 সদস্যের বহর থেকে বাদ পড়েছেন ম্যান সিটি গোলরক্ষক এডারসন আর ফ্ল্যামিঙ্গো দানিলো। তাদের পরিবর্তে লুকাস পেরি আর আলেক্সান্দ্রোকে দলে রেখেছেন কোচ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বৃহস্পতিবার ব্রাজিলিয়ার গারিঞ্চে স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর 26 মার্চ বুয়েন্স এইরেসে তারা আতিথ্য নেবে আর্জেন্টিনার। কনমেবল অঞ্চলের বাছাইয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ ব্রাজিল। মাহবুব রিমন, সময় সংবাদ। এখনই বেন স্টোকসকে ওয়ানডেতে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া সঠিক সিদ্ধান্ত হবে না। হাঁটুর ইনজুরি আর টেস্টের ঠাসা সূচির কারণে ওয়ানডেতে ক্যাপ্টেন হিসেবে স্টোকস সেরাটা দিতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে দেশটির সাবেক কিংবদন্তি স্টুয়ার্ট ব্রডের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সাবেক এই কিংবদন্তি পেসার। তার মতে, টেস্টের সঙ্গে ওয়ানডের দায়িত্ব কাঁধে এসে পড়লে স্টোকস ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারবেন না। বোর্ডকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান ব্রড। দীর্ঘদিন ওয়ানডের বাইরে আছেন বেন স্টোকস। 50 ওভারে অবসর ভেঙে 2023 বিশ্বকাপে মাঠে নেমেছিলেন ইংলিশদের হয়ে, কিন্তু এরপরেই আবারও লম্বা একটা বিরতি। টি20 থেকে আগেই অবসর নিয়ে শুধু টেস্টে ছিলেন নিয়মিত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর আবারও আলোচনায় বেন স্টোকস। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব ছাড়েন জস বাটলার। তারপরই জোরে সোরে গুঞ্জন শোনা যায় ইংলিশদের ওয়ানডের অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন বেন স্টোকস। শুধু গুঞ্জনই নয়, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি এক সাক্ষাৎকারে বলেন বেন স্টোকস অধিনায়ক হিসেবে সেরা, তাই তাকে ক্যাপ্টেন হিসেবে না ভাবার কোনো কারণ নেই। তবে বোর্ডের এমন ইঙ্গিতে খুশি নন দেশটির সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। দীর্ঘদিন ধরে হাঁটুর ইনজুরিতে ভুগছেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে টেস্টে সময় দিতে গিয়ে আইপিএলেও খেলতে যাচ্ছেন না তিনি। তাই এবার প্রশ্ন উঠেছে, ওয়ানডেতে স্টোকসকে ক্যাপ্টেন্সি দেয়াটা কতখানি যৌক্তিক। দলের প্রয়োজন অনুযায়ী তিনি 50 ওভারে সময় দিতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে দেশটির সাবেক কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রডের। বেন স্টোকসকে অধিনায়কের দায়িত্ব দেয়াটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে। প্রথমত, একটা ঠাসা সূচি আছে। এরপর টেস্টে তিনি পুরো সময় দিতে চান বলে আইপিএলেও খেলতে যাচ্ছেন না। 3 বছর ধরে তার একটা ইনজুরি সমস্যাও রয়েছে। হাঁটুর চোটে শেষ 3 বছরে সে কয় ওভারই বা বোলিং করেছে? খুব বেশি বোলিং করেনি। শারীরিকভাবে ফিট হওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই অবস্থায় তাকে অধিনায়কের দায়িত্ব দিলে আমার বলার কিছু থাকবে না। এদিকে শুধু ফিটনেস কিংবা ঠাসা সূচি নিয়েই চিন্তিত নন ব্রড। টেস্টের সঙ্গে আবার ওয়ানডের দায়িত্ব কাঁধে এসে পড়লে স্টোকস ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কতখানি পারদর্শিতা দেখাতে পারবেন তা নিয়েও কথা বলেন ব্রড। স্টোকসের ওয়ার্কলোডের মধ্যে 50 ওভারের ক্রিকেটে আপনি আরও 8 থেকে 10 ওভার যোগ করতে চান। 121 ওয়ানডে খেলা একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি টেস্টের চেয়ে ওয়ানডে খেলা বেশি ক্লান্তির, কারণ ওয়ানডেতে ইন্টেন্সিটি বেশি থাকে। তাই গাণিতিক হিসেবের কোনো অর্থই নেই।
2021-এ 3 ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তাজিন খন্দকার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ গোটা ভারত। অবসরের গুঞ্জন উড়িয়ে ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন রোহিত। এবার দীর্ঘ হচ্ছে তার টেস্ট ক্যারিয়ারও। নিয়মিত রান না পেলেও হিটম্যানের ওপর পূর্ণ আস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের। সাদা জার্সিতে তাকে অধিনায়ক হিসেবেই রেখে দিচ্ছে বিসিসিআই। নিন্দিত থেকে নন্দিত। কদিন আগেও তার ফিটনেস নিয়ে, ব্যাটিং ফর্ম নিয়ে, এমনকি ক্যাপ্টেন্সি নিয়েও কটু কথা বলতে ছাড়েনি কেউ। সেই রোহিত শর্মাই এখন ভারতীয়দের নয়নের মণি। হবেনি বা না কেন, আইসিসি ইভেন্টের শিরোপার জন্য ইন্ডিয়ানদের হাহাকার দূর হয়েছে রোহিতের নেতৃত্বেই। 2013 সালের পর টানা 8 আইসিসি ইভেন্টে খালি হাতে ফিরতে হয়েছে, যার মধ্যে 3টির ফাইনালে গিয়ে ভেঙেছে হৃদয়। 11 বছরের খরা কাটিয়ে 2024 সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সে দলটাই টি-20 বিশ্বকাপে হয় চ্যাম্পিয়ন। গোটা দেশ মেতে ওঠে উৎসবে। 1 বছর যেতে না যেতেই ক্যাবিনেটে আরও এক মেজর শিরোপা এনে দিয়েছেন রোহিত। সংযুক্ত আরব আমিরাতে তার নেতৃত্বে এলিট চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে মেন ইন ব্লু। তাই হিটম্যান এখন সেন্টার অফ অ্যাটেনশন। মাঠে তার লিডারশিপ, দলীয় ঐক্যে ভূমিকা কিংবা ক্যাপ্টেন্স লাক, সবকিছুর হিসেবে তাকেই চাইছেন ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশিরভাগ সময় বড় ইনিংস খেলতে না পারলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে ওঠেন এই ওপেনার। ফাইনালের মঞ্চে তার 76 রানের ইনিংসটাই হয়ে ওঠে ম্যাচ জয়ী। রোহিত শর্মা যে বড় মঞ্চের খেলোয়াড়। গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওডিআই ক্যারিয়ারের ইতি টানবেন। সমালোচকদের অনেকে দাবিও তুলেছিলেন এমন। তবে হিটম্যান সবার মুখ বন্ধ করে দেন 9 মার্চ। ফাইনাল শেষে প্রেস কনফারেন্সে জানিয়েও দেন ওয়ানডে ছাড়ছেন না এখনই। শোনা যাচ্ছে তার ক্যাপ্টেন্সিতেই 2027 ওয়ানডে বিশ্বকাপ মিশনের প্ল্যান সাজানো শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু 50 ওভার নয়, 5 ডেতেও রোহিতের চাহিদা তুঙ্গে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের লজ্জাও পেতে হয়েছিল তার নেতৃত্বেই। আবার মর্যাদার বর্ডার গাভাস্কার ট্রফিতেও অস্ট্রেলিয়ার কাছে হিউমিলিয়েটেড হয়েছে ইন্ডিয়া। সাদা পোশাকে নিষ্প্রভ রোহিতের ব্যাটও। অনেকেই ভেবেছিলেন হয়তো নতুন কাউকে লঙ্গার ফরম্যাটের দায়িত্ব দেবে বিসিসিআই, কিন্তু 2024 আর 25-এর কীর্তির পর এখানেও পুরস্কৃত রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে সবকিছু মিলিয়ে রোহিতের ওপর 100% আস্থা রাখছে বিসিসিআই। সব সতীর্থ আর কোচ গৌতম গম্ভীরের পূর্ণ সমর্থন পাচ্ছেন হিটম্যান। মাকসুম আলম খান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।